করবে কে? এই লড়াই তো শেষ নয়। ইডি দিয়ে তল্লাশি নিয়ে কোনো বিনয় বিজনকে জনমনে হেয় করা যায় না, যাবে না। মিথ্যা অভিযোগ করে কমরেড বিনয় বিজনের বাড়িতে তল্লাশি চালিয়ে সিপিআইএমকে দুর্বল করা যায় না, যাবে না। কেন্দ্রীয় মোদী সরকার নয়া ফেসিলিটি আক্রমণ বন্ধ করো। গণতন্ত্র ব্যক্তি স্বাধীনতা যুক্তরাষ্ট্র ব্যবস্থা আক্রমণের বিরুদ্ধে, গণতন্ত্র ব্যক্তি স্বাধীনতা যুক্তরাষ্ট্র ব্যবস্থার উপর আক্রমণের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসামূলক ইডি তল্লাশির বিরুদ্ধে ইডি দিয়ে তল্লাশি চালিয়ে কমরেড পিনারাই বিজয়নকে জনমনে হেয় করা যায় না, যাবে না। ইডি দিয়ে তল্লাশি চালিয়ে কমরেড পিনারাই বিজয়নকে জনমনে হেয় করা যায় না, যাবে না। মিথ্যা অভিযোগে কমরেড পিনারাই বিজয়নের বাড়িতে তল্লাশি করা জবাব চাই, জবাব দাও। মিথ্যা অভিযোগে কমরেড পিনারাই বিজয়নের বাড়িতে তল্লাশি করা জবাব চাই, জবাব দাও। বিরোধী দলের কেন্দ্রীয় বাড়ির সরকারের নয়া প্রতিবাদী আক্রমণ বন্ধ করো। বিরোধী দলের কেন্দ্রীয় বাড়ির সরকারের নয়া প্রতিবাদী আক্রমণ বন্ধ করো। গণতন্ত্র ব্যক্তি স্বাধীনতা যুক্তরাষ্ট্রে ব্যবস্থার উপর আক্রমণের বিরুদ্ধে জনগণ এগিয়ে আসে। তল্লাশি চালিয়ে সিপিআইএম ও সিপিআইএমের নেতাদের গালিগালিজ করা যায় না, চলে না। সিপিআইএম দিচ্ছে না, সিপিআইএম দিচ্ছে না। সিপিআইএম এর আগে আজকের এই প্রতিবাদ মিছিল ধরে ধরে চলছে। মিছিল থেকে আওয়াজ তুলুন, ইডি সিপিআইএম মিথ্যা তথ্য মানছি না, মানবো না। গরিবদের বিভ্রান্ত করে ভোট কিনে সরকার দখল করার মধ্য দিয়ে তারা কিন্তু স্থায়িত্ব দীর্ঘস্থায়ী করতে পারবেন, এটা তারাও মনে করে না, আমরাও বিশ্বাস করি না। শক্তি আমাদের আজকে দুর্বল হতে পারে, কিন্তু আত্মবিশ্বাস নিয়ে আমরা যে কথা বলতে চাইছি, আমাদের নীতি, আমাদের আদর্শ, আমাদের পথ সঠিক। সময় লাগবে, কিন্তু অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে, মানুষের সাথে আমাদের নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে, যেতে হবে, কথা বলতে হবে, জয় করতে হবে। বিভ্রান্তি থাকবে, প্রশ্ন করবেন, স্পষ্টীকরণ দিতে হবে। মানুষ জিজ্ঞেস করলে পরে ক্ষোভ প্রকাশ করা যাবে না। যে প্রশ্নের জবাব আমার আপনার কাছে নেই, সময় চেয়ে নিতে হবে, জবাব খুঁজে বের করে পরবর্তী সময়ে যোগাযোগ স্থাপন করে তাদের উত্থাপিত প্রশ্নের জবাব এবং স্পষ্টীকরণ দিয়ে তার মনের সমস্ত সন্দেহ দূর করে তাকে জয় করে আমাদের সঙ্গে আনতে হবে। এবং এটা ঘরে বসে থেকে না, রাজপথে দাঁড়িয়ে। যেমন আজকে আমরা রাজপথে দাঁড়িয়ে কথাগুলি বলবার চেষ্টা করছি, কাজে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই কথা বলতে চাইছি। ইডি সিবিআই দিয়ে মিথ্যা মামলা তৈরি করে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির প্রথম সারির নেতৃত্ব, মুখ্যমন্ত্রী বা মন্ত্রিসভার সদস্য, সংসদ বা বিধায়ক বা কোন আমাদের গণতান্ত্রিক সংগঠন, এটা শ্রমিক হোক, কৃষক হোক, ছাত্র হোক, যুবক হোক, মহিলা হোক, উপজাতীয় হোক, তফসিলি হোক, তাদের নেতৃত্বকে গ্রেপ্তার করে কারারুদ্ধ করে যদি মনে করেন আমাদেরকে স্তব্ধ করে দিতে পারবেন, তাহলে আমরা যেটা বলতে চাইছি, বুকে হাত দিয়ে মুখের স্বর্গে বাস করছে। এটা আপনাদের দুষ্কল্প চিন্তা, আপনাদের দুঃস্বপ্ন। এই লড়াইয়ের ময়দানে আমরা আছি, লড়াইয়ের ময়দানে আমরা থাকবো, এই লড়াই আমরা এগিয়ে নিয়ে যাব। আমরা যেটা বলতে চাই,
আপনারা অন্যায় করবার চেষ্টা করবেন, আমরা প্রতিবাদ করব, যেমন কালকে হয়েছে। কিন্তু প্রতিবাদ করার যে গণতান্ত্রিক অধিকার, এটা সাংবিধানিক অধিকার। অন্যায়, অবিচার, বেবিচার তার বিরুদ্ধে যেমন কথা, অন্যায় পদক্ষেপ সরকারিভাবে গ্রহণ, তার বিরুদ্ধে কথা বলার যে অধিকার, এটা সাংবিধানিক। কালকে দিল্লির বুকে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক, তার নেতৃত্বে হাজার হাজার মানুষের আকস্মিক যে জমায়েত ছিল, ঘটনা তারা কয়েকশো মানুষ, নারী পুরুষ নির্বিশেষে, তাদেরকে গ্রেপ্তার করে সন্ধ্যা পর্যন্ত আটকে রেখে তাদের কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টা করলেন। এটা কি? এটার নাম স্বৈরাচার, এটার নাম আমরা যেটা বলছি নয়া ফেসিবাদ। ভোট আছে, কিন্তু পরোক্ষে ভোটকে প্রহসনে পরিণত করে, ভোট বাক্স লুট করে, ক্ষমতা দখল করে এই অন্যায় বেবিচার তারা কায়েম করার চেষ্টা করছেন সারা ভারতবর্ষের পক্ষে। কাজেই এটা শাসকদের শক্তির লক্ষণ না, এটা দুর্বলতার লক্ষণ। আমরা এটা তীব্র প্রতিবাদ করছি এবং আমাদের এই যে আন্দোলন, এই আন্দোলন অব্যাহত থাকবে। এটা শুধু কেরালার ঘটনা, পিনারাই বিজয়নের উপর আক্রমণ, যার জন্য আমরা করছি ঘটনা তা না। ত্রিপুরার ভোকর এরকম প্রায় প্রতিটি আক্রমণের বিরুদ্ধে রাস্তায় নেমে ভারতবর্ষের অন্য কোন রাজ্যে আমাদের উপর আক্রমণের প্রতিবাদে কে কোথায় কিভাবে মিছিল, মিটিং, প্রতিবাদ সংগঠিত করছেন, এটার জন্য আমরা অপেক্ষা করে নিই। আমরা যে যেখানে যাই শক্তি আছে, সবাই ঘর থেকে বেরোতে এখন তেমন একটা সাহস পান না, যেহেতু ফেসিবাদী আক্রমণ সংগঠিত হচ্ছে। ধীরে ধীরে এই ফেসিবাদী আক্রমণের মুখোশ ছিঁড়ে তাদের প্রকৃত যে চেহারা, এটা যত বেশি পরিষ্কার হচ্ছে, তাদের শক্তির যে দুর্বলতা, এটা ত্রিপুরার মানুষ উপলব্ধি করছেন এবং আমরা লক্ষ্য করছি মানুষও ক্রমে ক্রমে আজ থেকে 5 মাস 6 মাস আগে যে সংখ্যায় ঘর থেকে প্রতিবাদী আন্দোলনে বেরোতেন, এখন কিন্তু সেই সংখ্যাও ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। আজকাল যে আকস্মিক এই প্রতিবাদ মিছিল, তাতেও যে অংশগ্রহণ আমরা দেখলাম এই অনুষ্ঠানে, আন্তর্জাতিক অনুষ্ঠানের দিবসে, তার থেকে কিন্তু পরিষ্কার। কাজে আগামী দিনে এই আন্দোলন ত্রিপুরায় যেমন চলবে, সারা ভারতবর্ষে চলবে। লাল ঝান্ডা উঁচুতে রেখে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বাম এবং গণতান্ত্রিক শক্তিকে সংগঠিত করে, এর কোনো বিকল্প নাই। তাই আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে, সামনের দিনে এই যে অন্যায়, বেধিচার, সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী, দেশব্যাপী আক্রমণের মধ্য দিয়ে প্রতিবাদের কণ্ঠকে স্তব্ধ করার দুঃসাহস আরএসএস এর নেতৃত্বাধীন বিজেপি সরকার দেখাবার চেষ্টা করছে, তাকে প্রতিরোধ করতে হবে। একটা সময় ঘুরিয়ে দিতে হবে, ক্ষমতার মস্তক থেকে উচ্ছেদ করতে হবে এবং জনস্বার্থবাহী দৃষ্টিভঙ্গি নিয়ে বাম গণতান্ত্রিক শক্তি যারা লড়াই সংগ্রাম করছে, তাদের যে প্রতিনিধি, তাদেরকে দিল্লির আসনে বসিয়ে গোটা ভারতবর্ষের চেহারার মধ্যে একটা মৌলিক গুণগত পরিবর্তন আনার যে লড়াই আমরা আছি, সেই লড়াই সাফল্য অর্জন করবার জন্য অগ্রসর হওয়ার জন্য শপথ নিয়ে দৃঢ়ভাবে আমাদের এগিয়ে যেতে হবে। এই আবেদন যাতে অতীতের মতো মাথা তুলতে না পারে, তার জন্য যেহেতু 10 বছরের ব্যবধানে এখানে সরকার আমরা তৈরি করতে পারলাম, তার একটা ব্যবস্থা আমাদের করতে হবে। আপনাদের জানার জন্য বলছি, কিছুদিন আগে আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির সভা আগরতলায় দিল্লিতে অনুষ্ঠিত হয়ে গেছে 3 দিন। সেই সভায় আমাদের কেরালার যে প্রতিনিধিরা, তারা প্রায় সবাই বক্তব্য রেখেছেন, নারী পুরুষ নির্বিশেষে, এবং তারা দৃষ্টান্ত উপস্থিত করে বলবার চেষ্টা করেছে এই যে বামফ্রন্টকে পরাজিত করলো, কংগ্রেস যে জিতল সংযোগদের নিয়ে, এটা কংগ্রেস তার একক শক্তির জুড়ে এই জয় নিশ্চিত করেছে মনে করলে ভুল করবেন। ধরে ধরে এরকম প্রায় 10 থেকে 12টা বিধানসভা কেন্দ্রে উপরে কংগ্রেস বিজেপির সাথে আঘাত করে বামপন্থী ফ্রন্টের প্রার্থীদেরকে পরাস্ত করার জন্য তারা ভূমিকা নিয়েছে। 3-4টি জায়গায় কংগ্রেস বামপন্থী ফ্রন্টকে পরাস্ত করে বিজেপিকে জিতবার জন্য তারা সুযোগ করে দেয়, তাতে বিজেপি 3টা আসনে জয়যুক্ত হয় আর 4টা আসনে তারা দ্বিতীয় স্থান দখল করে। এই সবটাই হচ্ছে কংগ্রেস এবং বিজেপির মিলিঝুলি। আমরা সেদিন এই কথাগুলি শুনছিলাম, আমাদের কমরেডরা জানবার চেষ্টা করছিলেন এই যদি হয় তাকে আপনারা কি করে মোকাবেলা করবেন।
যে আমাদের কেরালার জনগণের উপর আস্থা আছে, বিশ্বাস আছে। অভিজ্ঞতার মধ্য দিয়ে এই সরকারের কার্যকলাপ মূল্যায়নের ভিত্তিতে কেরালার মানুষ বাম গণতান্ত্রিক ফ্রন্টের আহ্বানে সামনের দিনে নব উদ্যোগে নতুন আন্দোলন তারা সংগঠিত করবেন। এ নিয়ে আমাদের কোনো সেখানে বিভ্রান্তি নেই, কোনো দুশ্চিন্তা নেই। একটু অপেক্ষা করতে হবে, আমাদের একটু গুছিয়ে নিতে দিয়ে আমরা আত্ম অনুসন্ধানের মাধ্যমে শুধু কংগ্রেস এবং বিজেপির গোপনতা এ কথা বলেই আমাদের পরাজয়ের সমস্ত গ্লানি তাদের উপর না চাপিয়ে দিয়ে আমাদেরও আভ্যন্তরীণ ক্ষেত্রে কি কি দুর্বলতা ছিল, সরকার পরিচালনার ক্ষেত্রে কোথায় কি দুর্বলতা ছিল, মানুষ এটা নিয়ে কি বলবার চেষ্টা করেছে, এই তথ্যাদিও আমরা সংগ্রহ করে সামনের দিনে যুৎসই আন্দোলন আমরা সংগঠিত করব। আমাদের উপর আস্থা রাখুন। এরকম পরিস্থিতিতে আমরা দিল্লি থেকে সেন্ট্রাল কমিটির মিটিং শেষ করে দুদিন আগে আগরতলা আসলাম, তার পরের দিনই গতকালকে এই আক্রমণটা সেখানে সংগঠিত হয়েছে। এবং এটা মূল উদ্দেশ্য হচ্ছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বাম গণতান্ত্রিক শক্তি। বিজেপি জানে কংগ্রেস তাদের কাছে প্রধান প্রতিপক্ষ না, যদিও দলগতভাবে কংগ্রেস বড়, কিন্তু শ্রেণীগত দিক থেকে বিজেপি একচেটিয়া পুঁজি, যোদ্ধার জমিদার, কালো বাজারি, সুদখোর মহাজন, যারা ট্যাক্স ফাঁকি দেয়, বেআইনি মজুত করে, বাজারে কৃত্রিম অভাব তৈরি করে, মুনাফার পাহাড়কে পর্বতে পরিণত করে, তাদের স্বার্থের রক্ষক যেমন কংগ্রেস, একই তাদের স্বার্থের রক্ষক বিজেপি। কাজেই একে অপরের বিরুদ্ধে ক্ষমতা দখলের জন্য ভোটের লড়াই তারা লড়াই করেন, কিন্তু মূলত শ্রেণী স্বার্থে তারা একে অপরকে সেই ধরনের শত্রু মনে করেন। এটা মনে করার কারণ নেই, তারা এটা পরিষ্কারভাবে বুঝেন। পার্টি ছোট হতে পারে, ভারতবর্ষের সব রাজ্যে তার শক্তি সমান না। ভারতবর্ষের স্বাধীনতার পর মাত্র 3টা রাজ্যে তারা সরকার তৈরি করবার সুযোগ পেয়েছিল। এর কাজের মধ্য দিয়ে গোটা ভারতবর্ষের সামনে বিকল্প পথের দিশা তারা দেখাতে পেরেছে। সাধারণ মানুষের মধ্যে এই সরকারের কাজ এবং মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বামপন্থী শক্তিকে একসাথে করে শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত, মেহনতি মানুষ, শিক্ষক, কেরানি, কর্মচারী, ছাত্র, যুবক, উপজাতি, তফসিলি, ওবিসি, সংখ্যালঘু, তাদের স্বার্থের যে লড়াই, সে লড়াইয়ে পার্লামেন্টের সংখ্যা থাকুক বা না থাকুক, বিধানসভায় প্রতিনিধি থাকুক বা না থাকুক, লাল ঝান্ডা ভারতবর্ষের রাজ্যে রাজ্যে ঊর্ধ্বে তুলে ধরে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে এই আন্দোলন সুসংহত হচ্ছে। এবং এটাই ভবিষ্যৎ, এটাই সম্ভাবনাময় শক্তি। আপাত দৃষ্টিতে এদের শক্তি বাহ্যত দুর্বল মনে হলো, কিন্তু প্রকৃত অর্থে মৌলিক দৃষ্টিভঙ্গিগত প্রশ্নে তারাই মূল শক্তির অধিকারী। এবং একদিকে বিজেপি আর একদিকে কংগ্রেস, উভয়ের কাছেই প্রধান প্রতিপক্ষ হচ্ছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। তাই তার অন্যতম শক্তির কেন্দ্র কেরালায় এই জায়গাটা যদি একবার যখন সরকারটা তারা হারিয়েছে, মুখোমুখি যদি আরেকটা আক্রমণ দিয়ে তাকে কুপকাত আমরা করতে পারি, তাহলে সারা ভারতবর্ষে বিকাশবান এই যে আন্দোলনটা, এটাকে আমরা দুর্বল করতে পারবো। এই দৃষ্টি নিয়ে তারা এই আক্রমণটা সংগঠিত করার চেষ্টা করেছে। আমরা যেটা বলতে চাই, যুদ্ধ হয়েছিল, আমি ভেবেছিলাম 10-15 মিনিট বলবো, কিন্তু প্রায় 20-25 মিনিট আমি বললাম। আপনারা আমরা যেটা লক্ষ্য করছি, যারা ইতিমধ্যে তাদের চাপের কাছে নিজেদের নানাবিধ দুর্বলতার কারণে মাথা নুয়ে দিয়েছে, তাদেরকে বাদ দিয়ে যে রাজনৈতিক দলগুলো মাথা উঁচু করে নিজের পায়ে দাঁড়িয়ে কোমরের শক্তির উপর ভিত্তি করে জনগণের সমর্থন পুষ্ট হয়, যেখানে অবিজেপি সরকার চালাচ্ছেন অথবা সরকারের এই বিরোধী দলের গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক দায়িত্ব পালন করছেন, অথবা বিধানসভায় বা লোকসভায় নেই, কিন্তু দল সংগঠন নিয়ে কেন্দ্রের সরকারের এবং বিজেপি শাসিত রাজ্যে রাজ্যের সরকারের জনবিরোধী, অমানবিক, একের পর এক অর্থনৈতিক এবং রাজনৈতিক যে আক্রমণ তারা সংগঠিত করছে, তার বিরুদ্ধে যে আন্দোলনগুলো সামনের সারিতে দাঁড়িয়ে তারা নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন,
তারা মাথা নত করছেন না। তাদের মধ্যে অন্যতম কেরালার মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বাম গণতান্ত্রিক ফ্রন্টের সরকারের মুখ্যমন্ত্রী কমরেড পিনারাই বিজয়ন। এটা বিচ্ছিন্ন ঘটনা না, যেহেতু কালকেই ঘটনা ঘটলো তার জন্য তার কথা বারবার সামনে আসছে। ভারতবর্ষের গত 12 বছরের মধ্যে রাজ্যে রাজ্যে বিরোধী দলের বিরুদ্ধে যারা মাথা নোয়াতে চাইছে না তাদের বিরুদ্ধে বিজেপির সরকার ফ্যাসিবাদী আক্রমণ সংগঠিত করে চলেছে। আমাদের ত্রিপুরার অভিজ্ঞতা কি? আমি আজকে ত্রিপুরার কথা বলবার জন্য এখানে দাঁড়াইনি, কিন্তু যারা কথা শুনছেন কাছ থেকে বা দূর থেকে, আমরা বলবার চেষ্টা করছিলাম প্রথম থেকে, যদি মনে করেন এটা শুধু ত্রিপুরার ঘটনা তাহলে ভুল করবেন। যে রাজ্যে বিজেপি আছে প্রত্যক্ষ পরোক্ষভাবে কেন্দ্রের সহযোগিতা নিয়ে সেই সমস্ত রাজ্যে ত্রিপুরার মতো প্রকৃত যারা বিরোধী মাথা নত না করে সমস্ত আক্রমণের মুখোমুখি দাঁড়িয়ে সাহসের সাথে প্রতিবাদ করছে, লড়াই করছে, আন্দোলন করছে, সংগ্রাম করছে। ভোট আসবে, ভোট যাবে, জয় আছে, পরাজয় থাকবে। ভোট আমাদের কাছে লড়াইয়ের একটা উচ্চতর পর্যায়ে, কিন্তু ভোটের জয় পরাজয়ের উপর ভিত্তি করে আমাদের আন্দোলন সংগ্রাম সংগঠিত হয় না। মানুষের উপর যখন যেখানে আক্রমণ সংগঠিত হচ্ছে তার বিরুদ্ধে, এটা ত্রিপুরার ভেতরে হোক ত্রিপুরার বাইরে হোক, আমরা সোচ্চার। কাজেই আমরা যেটা লক্ষ্য করছি, আরএসএস নেতৃত্বাধীন বিজেপি সরকার এই ভারতবর্ষের বুকে এই জিনিসটা সংগঠিত করছেন। এবং আপনারা জানেন কিছুদিন আগে যে 5টা রাজ্যের বিধানসভা নির্বাচন হয়ে গেল, তার মধ্যে কেরালা অন্যতম। অনেকেরই ধারণা ছিল ধারাবাহিকভাবে 10 বছর যে সরকারটা বামপন্থী ফ্রন্টের নেতৃত্বে কেরালায় কাজ করে যাচ্ছিল, জনস্বার্থে, জনকল্যাণে, মানুষের পাশে দাঁড়িয়ে বেকার সমস্যা থেকে শুরু করে শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে গৃহহীন, ভূমিহীন, গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, জাত, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে কেন্দ্রের অসহযোগিতা সত্ত্বেও রাজ্য সরকার তার সামর্থ্যের ভিত্তিতে আর্থিক সংগতি যতটা সম্ভব সেখানে জড়ো করে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার চেষ্টা করছে। এমনকি গত বিধানসভার যে নির্বাচন হলো সেই নির্বাচনেও বামফ্রন্ট সরকারের জনবিরোধী এমন কোন ভূমিকা সম্পর্কে কি কংগ্রেস, কি বিজেপি বা অন্যান্য রাজনৈতিক দল যা বামফ্রন্টের বিরুদ্ধে, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছিলেন, তারা কিন্তু আঙুল তুলতে পারেনি। তাদের একটা ধারণা হয়েছিল ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মানুষের যে কেরালায় বোধহয় তৃতীয়বারের জন্য মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বামপন্থী ফ্রন্ট সরকারই আসবে। কিন্তু না, কেরালার মানুষদের একটা অংশ, প্রায় 45 থেকে 47 ভাগ নির্বাচক মন্ডলীর, তারা ঠিক করলেন 10 বছর যখন এই সরকারটা চলল, কেরালার যেটা নিয়ম চলে আসছিল, তারা প্রতি 5 বছর পর পর তাদের রাজ্যে যারাই সরকার তৈরি করে তাদের পরিবর্তন করে নতুন শক্তিকে তারা সরকারে বসাতে চায়। এর মধ্য দিয়ে এই দুই শক্তির মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা, তার সুযোগ নিয়ে তারা তাদের যে লাভালাভ, সেই লাভালাভ সঞ্চয় করবার জন্য, সংগত করবার জন্য তারা ভূমিকা নেওয়ার চেষ্টা করে। কাজেই 10 বছর তোমাদের দিলাম সুযোগ, এবার আমরা আবার অন্য শক্তিকে সরকারে বসিয়ে আমরা দেখতে চাই তারা তোমাদের চাইতেও 10 বছর তোমরা যে ভালো কাজ করলে তার চাইতে আরো ভালো কাজ তারা করে দেখাতে পারে কিনা, এবং তারা দাবি করছে তারা তার চাইতে আরো ভালো কাজ করে দেখাবে। এবং এরা ভোট দিয়ে কংগ্রেসের নেতৃত্বে অন্যান্য গণতান্ত্রিক শক্তিকে সাথে নিয়ে সেখানকার যে যুক্ত ফ্রন্ট, যুক্ত মোর্চা, তাদেরকে সরকারে তারা বসান ভালো আসনে, ভালো ভোটে। এটা কেরালার একটা বড় অংশের মানুষকে যেমন বিস্মিত করেছিল, আমাদের ত্রিপুরা সহ
ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যারা গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে খবরাখবর সংগ্রহ করেন তাদেরকেও খানিকটা বিস্মিত করেছে। কিন্তু যেটা দেখা গেল পরাজয়ের পরেও কংগ্রেসের নেতৃত্বে যে যুক্তফ্রন্ট তারা সরকার দখল করলো। আপনারা দেখেছেন সরকার দখল করার প্রায় 11 থেকে 12 দিন সময় লাগলো মুখ্যমন্ত্রী কে হবেন সেটা ঠিক করতে। অর্থাৎ আসল হচ্ছে ক্ষমতা জনস্বার্থের কাজ না। কেরালায় এক একটা নির্বাচনে বামপন্থী ফ্রন্ট যখন জয়যুক্ত হয় সেখানে 24 থেকে 32 ঘন্টার মধ্যেই তারা মুখ্যমন্ত্রী নির্বাচন করে শপথ নিয়ে কাজ শুরু করেন। কিন্তু কেরালায় তারা এটা করতে পারল না। কিন্তু এরপরেও ষড়যন্ত্র চলতে থাকলো শান্তিহীনভাবে এবং দেখা গেল গত মঙ্গলবার নবনির্বাচিত যে কেরালার কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী তিনি বিরোধী দলের নেতা ছিলেন, তিনি দিল্লিতে গেলেন, প্রধানমন্ত্রীর সাথে কথা বললেন। আগের দিন প্রধানমন্ত্রীর সাথে কথা বললেন এবং পরদিনই প্রভাতে পিনারাই বিজয়ের বাড়িতে ইডি এই তল্লাশির নামে সম্পূর্ণ অনৈতিক বেআইনি অভিযান সংগঠিত করল। এবং এর থেকে এটা পরিষ্কার কেন্দ্রের সরকার বিজেপি পরিচালিত এবং কেরালায় কংগ্রেস নেতৃত্বে পরিচালিত যে যুক্তফ্রন্ট সরকার তাদের উভয়ের যে নেতৃত্ব তাদের মধ্যে গোপন সমঝোতার ভিত্তিতেই, কারণ তারা উভয় শক্তি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এবং তার নেতৃত্বে কেরালার যে বামপন্থী ফ্রন্ট বা তার যে শক্তি যেটা গোটা ভারতবর্ষের বাম গণতান্ত্রিক আন্দোলনকে পথ দেখাবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে, তাদের কাছে এটা পরিষ্কার যদিও এই নির্বাচনে তাদেরকে পরাস্ত করে আমরা সরকার দখল করতে পারলাম, তাতে বামফ্রন্ট মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে শেষ করা যাবে না, পর্যদস্ত করা যাবে না, ধ্বংস করা যাবে না। অতীতে বহুবার এরকম নির্বাচনে জয় পরাজয় হয়েছে, কিন্তু তারা পরাজয়ের গ্লানি মুছে ঘুরে দাঁড়িয়েছে, ক্ষমতা দখল করেছে, আগের চাইতে আরো বেশি গতি নিয়ে আরো বেশি মানুষকে সংগঠিত করে মানুষের সাথে তারা কাজ করেছে, লড়াই করেছে, কেন্দ্রের অনিচ্ছুক হাত থেকে দাবি আদায় করে।